আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাসের অভিযানের কথা এক বছর আগে জানত গোপন নথি সম্পর্কে যা বলল ইসরায়েল। যুদ্ধবিরতি ভেস্তে দ্বিতীয় দিনে গাজায় নতুন করে হামলা। জানিয়ে দেব ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে হুতিরা। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই বলছে ইরান। ইসরায়েল লেবানন সীমান্তে গোলাগুলি, নিহত ৩। জানিয়ে দিব মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই। সর্বশেষ জানিয়ে দিব ভারতে এক ইসরায়েলি নারী খুন, বৃদ্ধ গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসের অভিযানের কথা এক বছর আগে জানত ইসরায়েল। হামাসের ৭ অক্টোবরের অভিযান পরিকল্পনার নথি এক বছর আগে হাতে পেয়েছিল ইসরায়েল, কিন্তু এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হামাসের পক্ষে কখনো সম্ভব হবে না ভেবে কোনো পদক্ষেপ নেননি ইসরায়েল সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। অভ্যন্তরীণ গোয়েন্দাদের সতর্কতার মুখে এটিকে উচ্চাভিলাষী পরিকল্পনা মনে করে উড়িয়ে দিয়েছিলেন তারা। বিভিন্ন নথি, ইমেইল ও সাক্ষাৎকার পর্যালোচনা করে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। হামলা সংক্রান্ত ৪০ পৃষ্ঠার একটি নথি পেয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ, যার কোড নাম জেরিকা ওয়াল। নথির শুরু হয়েছিল কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে, যাতে লেখা ছিল, দরজা দিয়ে প্রবেশ করে তাদের অবাক করে দিন, আর যদি তা করেন তাহলে অবশ্যই আপনি জয়ী হবেন। প্রাথমিক অভিযানের পর বিভিন্ন বিবৃতি ও ভিডিওগুলোতে একই উদ্ধৃতি ব্যবহার করে আসছে হামাস। নথিটিতে হামাসের অভিযানের কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ ছিল না, তবে গাজা উপত্যকার চারপাশের দুর্গগুলোকে পরিকল্পিত অভিযানের আঁতুড়ঘর হিসেবে দেখানো হয়েছে। আর এই পরিকল্পনা অনুযায়ী হামাস নির্ভুল অভিযান চালিয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। হামাসের পরিকল্পনার নথিতে ইসরায়েলি শহর দখল নেওয়া সহ দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সদর দপ্তর অভিযান চালানোর কথা উল্লেখ ছিল। নথিতে আরও ছিল হামলার শুরুতে রকেট ছোড়া, সীমান্তে নিরাপত্তা ক্যামেরা নিষ্ক্রিয় করতে ড্রোনের ব্যবহার, ইসরায়েলি সীমান্তের প্রবেশে প্যারাগ্লাইডার ব্যবহার ও মেশিন গানের তথ্য। এছাড়া এতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান ও সংখ্যা সম্পর্কে নিখুঁত ও বিস্তারিত তথ্য ছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতারা এই নথি দেখেছেন কিনা তা এখনও জানা যায়নি। যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দিনে গাজায় নতুন করে হামলা। হামাসের সঙ্গে এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আবারও মেয়াদ বাড়ানোর আলোচনা ভেস্তে গেছে। মধ্যস্থকারীরা বলেছেন, ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণ যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করে তুলছে। জাতিসংঘ শিশু তহবিলের প্রধান বলেছেন, গাজা শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান। মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের ব্যবহারের জন্য বিধ্বংসী বাংকার বাস্টার বোমাও পাঠিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে গাজায় বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে। রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার ভোরে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়া যাওয়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু হয়। বাসিন্দারা গাজার আরো পশ্চিমে আশ্রয়ের সন্ধান করছে। ইসরায়েল বলেছে, তাদের স্থল, বিমান ও নৌবাহিনী গাজায় ২০০টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। শুক্রবার সন্ধ্যা নাগাদ উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮৪ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৫৮৯ জন আহত হয়েছে এবং ২০টির বেশি বাড়িতে আঘাত হেনেছে। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে জিম্মিদের মুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত মানা হচ্ছে না বলে যুদ্ধবিরতি হচ্ছে না বলে যুদ্ধরত পক্ষগুলো একে অপরকে দোষারোপ করছে। জাতিসংঘ বলেছে, চলমান এই যুদ্ধ চরম মানবিক জরুরি অবস্থার সৃষ্টি করবে। জেনেভায় জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, পৃথিবীতে নরক এখন গাজা। ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে হুতি বাহিনী। শিল্পোন্নত ৭ দেশ বা G7 এর আলোচনায় ইরান সমর্থিত হুতি এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক নৌ চলাচলের পথে হুমকি না হয়ে ওঠার জন্য হুতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা হুতিদের হাতে আটক পণ্যবাহী জাহাজ গ্যালাক্সি লিডার ও এর ক্রুদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন। G7 পররাষ্ট্রমন্ত্রীদের এমন আহ্বানে বোঝা যায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গুরুত্ব এখন আর দেশটির চৌদির মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি আঞ্চলিক পরিসর ছাপিয়ে হুতিরা যে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলের গুরুত্বের সঙ্গে আলোচিত বিষয়, তা এই সাম্প্রতিক ঘটনা প্রবাহে উঠে আসছে। গত সোমবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে শিরোনাম করা হয়, হুতিদের ইসরায়েলি জাহাজ আটকের কারণে বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক নৌ চলাচল। বেসরকারি নৌ চলাচল নিরাপত্তা প্রতিষ্ঠান সিগাল মেরিটাইমের চিফ অপারেটর অফিসার সিও দিমিত্রিস মারিয়াতিস জার্মান গণমাধ্যমকে বলেন, আমরা আশঙ্কা করছি এমন ঘটনা আরও ঘটবে। হুতিরা দেখিয়েছে যে তারা তা করার জন্য সামর্থ্য রাখে। তারা আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চায়। ইসরায়েলি জাহাজ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে। তারা জানে যে তারা কি করছে। তারা ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্য করবে। তাদেরকে অনুসরণ করা খুবই সহজ।
গৃহযুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর অন্যতম দরিদ্র রাষ্ট্র ইয়েমেনের হুতিদের সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব বেশি তথ্য পাওয়া যায় না। যা জানা যায় তা হচ্ছে হুতিরা ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। শিয়া মতাবলম্বী এই গোষ্ঠী ইয়েমেনের স্বীকৃত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করায় প্রতিবেশী সৌদি আরব সুন্নি মতাবলম্বী আরব দেশগুলোর সঙ্গে নিয়ে হুতিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং যুদ্ধ ঘোষণা করে। তবে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইরান কিভাবে হুতিদের সমর্থন বা সহায়তা দিচ্ছে সে সম্পর্কে বিশ্ব গণমাধ্যম থেকে সুনির্দিষ্টভাবে তেমন কিছু জানার সুযোগ কম। বছরখানেক আগেও যখন হুতিরা প্রতিবেশী সৌদি আরবে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতো তখন তা কেবল আঞ্চলিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে সৌদি সংবাদ মাধ্যমে শিরোনাম হতো। গত 19 নভেম্বর এই হুতিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয় মূলত লোহিত সাগরে ব্রিটিশ মালিকানাধীন ও জাপান থেকে পরিচালিত গ্যালাক্সি লিডার জব্দ এবং 25 ক্রুকে জিম্মি করার মধ্য দিয়ে। সংবাদ মাধ্যম সূত্র জানা যায় সশস্ত্র ব্যক্তিরা হেলিকপ্টার করে জাহাজটির পিছু নেয়। তারা হেলিকপ্টার থেকে জাহাজের ছাদে নামেন। জাহাজে উড়িয়ে দেন ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা। ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই। ইরানের নবনির্মিত ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তাকে বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, ইউরোপীয় টোকিও নামে পরিচিত এই 3 দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছে তার আইনগত কোনো ভিত্তি নেই। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে বিধিনিষেধ ছিল তা 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী গত 18 অক্টোবর শেষ হয়ে গেছে। কাজেই 3 ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যে অভিযোগ করেছে তা অগ্রহণযোগ্য এবং বেআইনি। ইরান গত 19 নভেম্বর তার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-2 এর মোড়ক উন্মোচন করে। গত বৃহস্পতিবার 30 নভেম্বর জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করছে ইরান। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ওই 3 দেশ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির ভূমিকা পালন করার জন্য তেহরানকে অভিযুক্ত করে। যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য এসব দেশ প্রতিটি কূটনীতিক পদক্ষেপ গ্রহণ করবে। এ সম্পর্কে নাসের কানিয়ানি আরও বলেন, ইরান আত্মরক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করেছে। কাজে এই নিয়ে কারো কিছু বলার অধিকার নেই। তিনি এ ধরনের অভিযোগ উত্থাপন করে ইরানের সঙ্গে ইউরোপের সম্পর্ক নস্যাৎ না করার জন্য ওই 3 দেশের প্রতি আহ্বান জানান। ইসরায়েল লেবানন সীমান্তে গোলাগুলি, নিহত 3। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর লেবানন সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হামলার জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননে 3 জন নিহত হয়েছেন। হামাসের মিত্র ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, নিহত 3 জনের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে। সংগঠনটি জানায়, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে তারা পাল্টা আক্রমণ করেছে এবং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে 2টি রকেট প্রতিহত করেছে। লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের শহরগুলিতে সতর্ক সংকেত বাজানো হয়। এদিকে 1 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার পর গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এ সময় সেখানকার বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, যুদ্ধবিরতির পর হামলায় 184 ফিলিস্তিনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত 589 জন। তাছাড়া 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 15,000-এর বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই। মিয়ানমারের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে গতকাল শুক্রবার জান্তার সঙ্গে জাতিগত সংখ্যালঘুদের তীব্র সংঘাত হয়েছে। সংঘাতের কারণে ওই বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় অনেকের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধারা পূর্ব কারেন রাজ্যের কাউকারক শহরে স্থানীয় সময় ভোর থেকে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু করে। শহরটি এশিয়া হাইওয়ের পাশে অবস্থিত। এশিয়া হাইওয়ে মিয়ানমারের বৃহত্তম ইয়াঙ্গুনের সঙ্গে থাই সীমান্তবর্তী মিয়াওয়াদ্দি বাণিজ্য কেন্দ্রকে যুক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা কাউকারেক শহরের ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ডজনখানেক ট্রাক দাঁড়িয়ে আছে। আকাশে ধোঁয়া উঠছে। মানুষ নিরাপদ আশ্রয় দিকে ছুটছে। ভারতে এক ইসরায়েলি নারী খুন, বৃদ্ধ গ্রেপ্তার। ভারতের কেরালায় 70 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে এক ইসরায়েলি নারীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কেরালার কোল্লাম জেলায় কোদালিমুক্কু এলাকায় নারীটিকে ছুরিকাঘাত করে হত্যার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এনআরআই বলছে, নিহত ইসরায়েলি নারীর নাম সত্তা। অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণচন্দন কেরালার স্থানীয় বাসিন্দা। তারা স্বামী স্ত্রী ছিলেন বলে দাবি পুলিশের, তবে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কুল্লামের পুলিশ বলছে, নিহতের স্বামী সেসোরিয়াসিস রোগে ভুগছিলেন। তিনি সত্তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করেন এবং পরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন।